কথায় বলে নাপিতের 16 চঙ্গা বুদ্ধি। নাপিত বাদশাহ উজির হইতে আরম্ভ করিয়া পণ্ডিত, বৈজ্ঞানিক, গায়ক, কবি, সৌদাগর বহু রকমের লোকের চুল কাটে। চুল কাটার সময় সে তাহাদের নিকট বহু রকমের কথা শুনে, বহু রকমের কিচ্ছা কাহিনী শুনে। তাই সাধারণ লোকের চাইতে নাপিতের বুদ্ধি বেশি হইলে কি হইবে, সবাই নাপিতকে অবহেলাই করে। কিন্তু তার কাজটা এমনই বা খারাপ কিসে? সে না থাকলে মাথার চুল এত বড় হয়ে যেত যে মানুষ আর বড় মানুষে চেনা যেত না। বামুন ঠাকুরের নাপিত চাকর। ঠাকুর মহাশয় শিষ্য বাড়িতে যায়, যজমান বাড়িতে যায়, এ দেশে সে দেশে তার ঝুলি কাঁথা মাথায় করিয়া নাপিতও সঙ্গে সঙ্গে যায়। 3-4 বছর এইভাবে চাকরি করিয়া সে ঠাকুর মশাইয়ের পূজা আর্চা তন্ত্রমন্ত্র সবই শিখিয়া ফেলিল। কেহ কোনো অপরাধ করিলে তাহার প্রায়শ্চিত্তের কি কি বিধান দিতে হইবে, কোন দিন কোন মাসে কি খাইতে হইবে, সকলেই সে জানিয়া ফেলিল। সে মনে মনে ভাবে, দেখ রে, আমি কেন দেশে দেশে এই বামুন ঠাকুরের বুচকা কাঁথা মাথায় করিয়া ঘুরি? ইচ্ছা করিলে আমি তো বিদেশে যাইয়া লোকের পূজা আর্চা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করতে পারি। বিদেশে কে কাহাকে চিনবে? আমাকে চাকর বলিয়া সকলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর যখন জানতে পারে আমি জাতিতে নাপিত, তখন আমাকে লইয়া কত ঠাট্টাই না করে। কিন্তু আমার তো বুদ্ধি আছে, এই বুদ্ধির জোরে আমি বিদেশে যাইয়া ব্রাহ্মণ হইয়া সকল জাতির সম্মান পাইব। সত্য সত্যি একদিন সে মাথা হইতে ঠাস করিয়া মাথার বোঝাটা নামাইয়া ঠাকুর মহাশয়কে বলিল, ঠাকুর মহাশয়, আপনার চাকরি আমি আর করব না, এই রইল আপনার গাট্টি বোচকা, আমাকে বিদায় দিন। ঠাকুর মহাশয় তো আকাশ হইতে পড়িলেন, কেন রে, তুই চাকরি করবি না কেন? নাপিত বলিল, আজ 3-4 বছর আপনার গাট্টি বোচকা মাথায় করিয়া দেশে দেশে ঘুরিতেছি, আপনি মাসে 8 টাকা মাত্র বেতন দেন, আমি এই চাকরি আর করব না। কতদিনের বিশ্বাসী চাকর, কার ছাড়িতে প্রাণ চায়? ঠাকুর মহাশয় বলিলেন, আচ্ছা দেখ, তোর বেতন না হয় আরো 2 টাকা বাড়াইয়া দিব। 2 টাকার আর কি লোভ দেখান ঠাকুর মশাই? আপনি দেশে বিদেশে যেই সব তন্ত্রমন্ত্র পড়িয়া পূজা আর্চা করেন, আমি তার সবই শিখিয়া ফেলিয়াছি। আমি নিজেই এখন বামুন সাজিয়া দেশে দেশে গাওয়াল করিব, আপনার মতো আমিও বহু টাকা কামাই করিব। বিদেশে কে বামুন, কে নাপিত, কার কে খোঁজ রাখে? সত্য সত্যই নাপিত বামুনের চাকরি ছাড়িয়া গলায় একটি পৈতা ঝুলাইয়া একখানা পুরানো নামাবলী গায়ে দিয়া এদেশ হইতে আর এক দেশ যাইয়া উপস্থিত হইল। সেখানে যাইয়া সামনে দেখে মস্ত এক গৃহস্থ বাড়ি। গৃহস্থ জাতিতে কায়স্থ। নাপিতও জানেই কায়স্থদের ব্রাহ্মণ পণ্ডিতে খুব ভক্তি। তখন সন্ধ্যা হইয়াছে। বাড়ির সামনে যাইয়া বামুন বেশি নাপিত বলল, দেখুন, আমি একজন বিদেশি ব্রাহ্মণ, আজিকার মতো আপনাদের এখানে থাকিতে চাই। গৃহস্থ লোকটি বড় ভালো, আবার ব্রাহ্মণের উপর তার বড়ই ভক্তি। সে বলিল, আপনি অনায়াসে আমার এখানে থাকুন, আপনি তো ব্রাহ্মণ, আমাদের রান্না খাইবেন না, আপনার রান্নার ব্যবস্থা করিয়া দিতেছি। বামুন বেশি নাপিত তার বোচকা বুচকি রাখিয়া বাহির বাড়িতে রান্না করিতে আরম্ভ করিল। এই বিদেশি লোকটিকে রান্না করিতে দেখিয়া পাড়ার যত ছোট ছোট ছেলে মেয়ে আসিয়া চারপাশে ভিড় করিয়া দাঁড়াইল। এ বাড়ির বড় কর্তা, ও বাড়ির মেজ কর্তা, সে বাড়ির কর্তা, আরো অনেকে আসিল। ঠাকুর মহাশয় রান্না করে আর গায়ের লোকদের সঙ্গে এ কথা সে কথা আলাপ করে। তারপর বলে, দেখুন, আপনাদের গ্রামে এতগুলি ছোট ছোট ছেলে পেলে, এদের জন্য একটা ভালো টোল নাই, লেখাপড়া না শিখিয়া ইহারা সকলে মূর্খ হইয়া থাকিবে। গায়ের প্রধান উত্তর করেন, দেখুন, এই অজপাড়া গায়ে একজন ভালো বামুন পণ্ডিত নাই, এখানে কি করিয়া টোল খুলিব? নাপিত একগাল হাসিয়া বলে, আপনারা যদি ইচ্ছা করেন আমি এখানে টোল খুলিয়া আপনাদের ছেলে পেলেদের লেখাপড়ার ভার লইতে পারি। আগেকার দিনে স্কুলকে টোল বলিত। গ্রামের মোড়ল যেন আসমানের চাঁদ হাতে পাইলেন। তিনি বলিলেন, বিলক্ষণ, আপনার মতো পণ্ডিত ব্যক্তি যদি ছোট ছেলে পেলেদের পড়ানোর ভার নেন, তবে কাল হইতে আমরাই এখানে টোল খুলিতে পারি। গ্রামের লোকেরা অতি উৎসাহে সারা রাত জাগিয়া টোলের ঘর তৈরি করিল। পরদিন সকাল হইতে নাপিত ছেলেদের পড়াইতে আরম্ভ করিল। ছোট ছোট ছেলে পেলে কি আর এমন কঠিন পড়া? কখর বইও পড়ে নাই। নাপিতের তো বর্ণ পরিচয় পড়াই ছিল। এদের পড়াইতে নাপিতের একটুও বেগ পাইতে হইল না। শোনাশুন নাপিতের প্রশংসা নানা গ্রামে ছড়াইয়া পড়িল। এমন পণ্ডিত কোনো দেশেই দেখা যায় না। 7 শাস্ত্র তার মুখের মধ্যে পড়া। দেশে নানা রকমের আচার পদ্ধতি, নিয়ম কানুন, কুলাচার, লোকাচার, দেশাচার, এগুলির পানটুকু হইতে চুনটুকু খসিবার উপায় নাই। কেউ যদি সেই সব নিয়মের এতটুকু ভঙ্গ করে, অমনি ব্রাহ্মণ পণ্ডিতের কাছে ছুটিয়া যায়। তাকে জিজ্ঞাসা করে কি করিলে সেই অপরাধ হইতে মুক্ত হওয়া যায়। আর ব্রাহ্মণ পণ্ডিতেরা এরূপ অবস্থায় কত শাস্ত্র ঘাটিয়া, বেদ বেদান্ত উল্টাইয়া পাল্টাইয়া, কত অনুস্বর বিসর্গ শ্লোক আউড়াইয়া সামান্য অপরাধের জন্য বড় বড় প্রায়শ্চিত্তের ফল দেন। তাহা পালন করিতে অপরাধের জীবন অন্ত। কিন্তু নাপিত বেশি পণ্ডিত অত বড় পুঁথি ঘাটে না। সে যাহা বিধান দেয় অশিক্ষিত গ্রামবাসীরা সহজেই তাহা পালন করিতে পারে। কেহ আসিয়া বলিল, ঠাকুর মশাই, আজ আমি গঙ্গা স্নান না করিয়াই 2টা সবরি কলা খাইয়া ফেলিয়াছি, আমার কি হইবে? নাপিত তৎক্ষণাৎ উত্তর দেয়, 8 হালি সবরি কলা আনিয়া এই ব্রাহ্মণকে উপহার দাও, তোমার কোনো অপরাধ হইবে না। আর একজন বলে, আজ রাতে স্বপ্ন দেখিয়াছি আমি রসগোল্লা খাইতেছি, ঘুমে খাওয়া তো অন্যায়, আমাকে কি করিতে হইবে? নাপিত উত্তর করে, বিশেষ কিছুই করিতে হইবে না, 5.25 রসগোল্লা আমার কাছে আনিয়া দাও, আমি মন্ত্র পড়িয়া তোমার সকল অপরাধ খণ্ডন করিয়া দিব। লোকটি খুশি হইয়া 5.25 রসগোল্লা লইয়া আসে। এইভাবে এটা ওটা ভেট পাইয়া নাপিতের দিন খুব সুখেই কাটিতে লাগিল।
সেই দেশে ছিল একজন কুলীন ব্রাহ্মণ, তার দুইটি মেয়ে, বিবাহের বয়স হয়েছে, কিন্তু কুলীন ব্রাহ্মণের মেয়ের বিবাহে বরকে অনেক টাকা দিতে হয়। মেয়ের বাপ গরিব বলি এতদিনেও মেয়ে দুইটির বিবাহ দিতে পারে নাই। সেদিন ব্রাহ্মণের স্ত্রী বলিতেছেন, বলি ঠাকুর মশাই, তোমার চোখের কি মাথা খাইয়াছ? ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, কেন, কি হইয়াছে? গৃহিণী ঝংকার দিয়ে উত্তর করেন, ওদিকে মেয়ে দুটি যে কলা গাছের মতো বাড়িয়া উঠিল, এদের বিবাহের বন্দোবস্ত করিবে না? ব্রাহ্মণ উত্তর করেন, কি করিয়া করিব? আশেপাশের গ্রামে ব্রাহ্মণ যুবক নাই, কার সঙ্গে মেয়ের বিবাহের জোগাড় করিব? ব্রাহ্মণী বলেন, তোমার চোখে কি ঢেলা পড়িয়াছে? শুনিয়াছি গ্রামের টোলে যে নতুন পণ্ডিত মহাশয় আসিয়াছেন, তিনি বিবাহ করেন নাই, তার সঙ্গে মেয়ের বিবাহের প্রস্তাব করো না কেন? ব্রাহ্মণ উত্তর করিলেন, এ অতি উত্তম প্রস্তাব, কালই দুপুরে যাইয়া আমি টোলের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা করিব। পরদিন সত্য সত্যই ব্রাহ্মণ দুপুরবেলা নাপিতের টোলে আসিয়া উপস্থিত হইলেন। দেশি একজন ব্রাহ্মণকে দেখিয়া নাপিত মনে মনে প্রমাদ গুনিল, না জানি কোন কঠিন শাস্ত্রের ব্যাখ্যা করিতে পারে নাই, তাই আমার কাছে সাহায্য চাহিতে আসিয়াছে। হায় হায় রে, আজি বুঝি ধরা পড়িয়া যাই। ব্রাহ্মণ নাপিতকে শুভ সম্ভাষণ জানাইয়া বলিলেন, দেখুন, একটা হাতি যদি কাদায় পড়ে আর একটা হাতি দিয়া তাকে ডাঙায় তুলিতে হয়, একটা জাহাজ যদি বালুর চরে আটকা পড়ে আর একখানা জাহাজ দিয়েই তাহাকে টানিয়া জলে নামাইতে হয়। আমি ব্রাহ্মণ, আপনিও ব্রাহ্মণ, আমার বিপদে আপনি শুধু আমাকে সাহায্য করিতে পারেন। শুনিয়া নাপিতের মুখ আরো শুকাইয়া গেল। এইবার বুঝি ব্রাহ্মণ কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন। কোন রকমে ঢোক গিলিয়া নাপিত উত্তর করিল, তা আপনার কি কাজে আসিতে পারি? ব্রাহ্মণ বলিলেন, আমার ঘরে দুইটি মেয়ে আছে, মেয়ে দুইটি খুবই সুন্দরী, কোনো ভালো পাত্র পাই না বলিয়া এতদিন তাদের বিবাহ দিতে পারি নাই। আপনি যদি দুইটি ফুল বেলপাতা ছড়াইয়া দিয়া উহাদের বিবাহ করেন, আমি বড়ই বাধিত হইব। এই কথা শুনিয়া নাপিতের তো খুশিতে নাচিতেই ইচ্ছা হইতেছিল, কিন্তু মনের কথা গোপন করিয়া বলিল, দেখুন, আমি তো জীবনে বিবাহ করিব না বলিয়াই ঠিক করিয়াছিলাম, কিন্তু আপনি গুরুজন যখন ধরিয়াছেন, কি করিয়া আপনার কথা অমান্য করি? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। সুতরাং শুভ দিনে শুভক্ষণে ব্রাহ্মণের দুই মেয়ের সঙ্গে নাপিতের বিবাহ হইয়া গেল। বিবাহের কয়েকদিন পরে শাশুড়ি জামাইকে বলিলেন, তা বাবাজি, ওখানে তোমাকে হাত পুরাইয়া রান্না বান্না করিতে হয়, আমার বাড়িতে আলাদা ঘর আছে, এখানে আসিয়াই তোমরা বসবাস করো। সেই হইতে নাপিত শ্বশুর বাড়িতেই বাস করিতে লাগিল। শুনাশুন এই কথা নাপিতের দেশে প্রচার হইয়া পড়িল। অমুক গ্রামে যাইয়া হরু নাপিত ব্রাহ্মণের ভেষ ধরিয়া বেশ সুখে স্বাচ্ছন্দ্যে 2 পয়সা উপার্জন করিতেছে। নিমাই দত্ত নামে একটি লোক মনে মনে ভাবিল, আচ্ছা, হরু নাপিত যদি অন্য দেশে যাইয়া বামুন সাজিয়া উপার্জন করিতে পারে, আমি কায়স্থের ছেলে হইয়া কেন পারিব না? একটা পৈত্য কানে জড়াইয়া সেও বিদেশে যাইয়া পাড়ায় পাড়ায় লোকের ভাগ্য গণনা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতে লাগিল। এইভাবে এদেশে সে দেশে ঘুরিতে ঘুরিতে সেই নাপিতের সঙ্গে তাহার দেখা হইয়া গেল। কি রে হরে নাপিত, তোর কি খবর রে? নাপিত তাড়াতাড়ি যাইয়া 2 হাতে তাহার মুখ চাপিয়া ধরিল। সর্বনাশ, আর ও কথা কহিবে না, আমি এই দেশে বামুন বলিয়া পরিচয় দিয়া এক বামুনের 2 মেয়ে বিবাহ করিয়াছি। যদি কেউ জানিতে পায় আমি নাপিত, তবে আর জীবন থাকিবে না, এদেশের লোক আমাকে মারিয়া ফেলিবে। এই 5টি টাকা আপনাকে দিতেছি, আপনি এখনই এদেশ ছাড়িয়া অন্য দেশে চলিয়া যান। নিমাই দত্ত বলিল, আমি যদি এদেশে কিছুদিন ঘুরিতে পারিতাম, তবে কমপক্ষে গোটা 10 টাকা উপার্জন করিতে পারিতাম। নাপিত তাহার হাতের মধ্যে আরো 5টা টাকা গুজিয়া দিয়া বলিল, এখনই আপনি এদেশ ছাড়িয়া চলিয়া যান। টাকা পাইয়া নিমাই দত্ত উত্তর করিল, সে কি আর বলিতে, আমি এখনই চলিয়া যাইতেছি, তবে তোমার বউ দুইটি কেমন বলিলে না তো? নাপিত বলিল, তাহারা দুজনেই সুন্দরী, তবে বড় বউকে আমি তত আদর করি না, কিন্তু ছোটটিকে আমি অনেক গহনা শাড়ি কিনিয়া দিয়াছি। নাপিতের নিকট হইতে বিদায় লইয়া নিমাই দত্ত ভাবিল, দেখ রে, এত দূরে যখন আসিলাম, নাপিতের বউ দুইটি দেখিয়া যাইব না কেন? নিমাই দত্ত খোঁজ খবর লইয়া নাপিতের শ্বশুর বাড়ি যাইয়া উপস্থিত। মা ঠাকরুনরা, আপনারা গুনাপড়া করাইবেন? কথা শুনিবা মাত্র বাড়ির ছেলে পেলে জোয়ান বুড়ো সকলে মিলিয়া মৌমাছির চাকের মতো নিমাই দত্তকে ঘিরিয়া দাঁড়াইল। এ বলে আমার হাত দেখো, ও বলে আমার হাত দেখো। নিমাই দত্ত উপস্থিত সকলের হাত দেখে আর মনে মনে চিন্তা করে, নাপিতের বউ কোনটা? নাপিত আগেই বলিয়া দিয়াছিল, তাহারা দুইজনেই দেখতে খুব সুন্দরী, বড় বোনের চাইতে ছোট বোনকে সে গহনা দিয়াছে বেশি, আর তাহারা যখন ওর বোন, তখন দেখিতে কতকটা একই রকম হইবে। নিমাই দত্ত সকলের ভাগ্য গণনা করে আর উপস্থিত মেয়েদের দিকে চায়। হঠাৎ সে দেখিতে পাইল 2টি মেয়ে একই রকমের দেখিতে, আর বড়জনের গায়ে তেমন অলঙ্কার পত্র নাই, ছোট জনের গায়ে অষ্ট অলঙ্কার ঝলমল করিতেছে। তখন নিমাই দত্ত বড় মেয়েটির দিকে চাহিয়া বলিল, আহা হা, এই মেয়েটি সতীনের ঘরে পড়িয়াছে রে। এ তো সত্য কথাই। সকলে তাজ্জব বনিল। নিমাই দত্ত আবার বলিল, এই মেয়েটির সতীন আবার তার নিজের বোন। আহা হা, মেয়েটির স্বামী আবার তাকে ভালোবাসে না। ইহাও তো পাড়ার লোকেরা জানে। তাহারা আরো তাজ্জব হইল। বড় জবরদস্ত গণক ঠাকুর রে, হাত না দেখিয়াই গণাপাড়া করিতে পারে রে। শত হইল মায়ের প্রাণ। নাপিতের শাশুড়ি মেয়েটির হাত ধরিয়া আনিয়া গণক ঠাকুরের সামনে দাঁড়াইল। বাবা, দেখুন তো কি হইলে জামাইয়ের মন আমার মেয়েটির উপর পড়িবে। নিমাই দত্ত অনেকক্ষণ ধ্যান ধরিয়া থাকিয়া বলিল, আমি এই মেয়েটিকে একটি মন্ত্র গোপনে বলিয়া দিয়া যাইব। সেই মন্ত্র পড়িলেই জামাইয়ের মন এই মেয়েটির প্রতি প্রসন্ন হইবে, কিন্তু সেই জন্য আমাকে 5 শিকার পয়সা দিতে হইবে। মেয়ের মা তৎক্ষণাৎ গণক ঠাকুরকে 5 শিকার পয়সা আনিয়া দিল।
তখন সে মেয়েটিকে আড়ালে ডাকিয়া লইয়া একটা মন্ত্র শিখাইয়া দিল আর বলিল, তোমার স্বামী আজ যখন বাড়ি আসিবে তখন যেমন করিয়াই হোক তাহাকে রাগাইয়া দিবে। রাগ করিয়া সে যখন তোমাকে মারিতে আসিবে তখন নাপিত যেমন এক হাতের তেলের উপর খুর ঘষিয়া ধার দেয়, তাহার অনুকরণ করিয়া এক হাতের তেলের উপর অপর হাত ঘষিবে আর এই মন্ত্র পড়িবে। দেখিবে তোমার স্বামীর রাগ জল হইয়া যাইবে, সে তোমার দাসানুদাস হইবে। এই কথা বলিয়া নিমাই দত্ত চলিয়া গেল। প্রতিদিন নাপিতের বাড়িতে বড় বউই রান্না করে, ছোট বউ বাবু হইয়া বসিয়া থাকে। বিকাল বেলা আজ আর প্রতিদিনের মতো বড় বউ রান্না বান্না করিতে যায় না। ছোট বউ বলে, দিদি আজ যে বড় বসিয়া রহিলে, বেলা যে পড়িয়া গেল, রান্না করিতে যাইবে না? বড় বউ ছোট বউয়ের মুখে একটা ঠুকনা দিয়া বলিল, বলি পোড়ার মুখী, আজ আমি রান্না করি আর তুমি বিবি হইয়া বসিয়া থাকো, আজ তুমি যাইয়া রান্না করো। এই বলিয়া ছোট বউয়ের মুখে সে আরেকটা ঠুকনা দিল। একে তো নাপিতের বড় আদরের বউ, তার উপরে এমনই করা করা কথা। ছোট বউ রাগে ফুলিতে ফুলিতে মাটিতে গড়াইয়া পড়িল। বড় বউ তখন বেশ করিয়া সাজিয়া গুজিয়া মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতো বসিয়া রহিল। এমন সময় নাপিত বাড়ি আসিয়া সুন্দর একটি কথা মনে মনে ভাবিয়া ছোট বউকে খুশি করিবার জন্য বলিল, কি গো আমার তুতা পাখি, আমার ময়না পাখি, কি করিতেছ? একই তুমি যে ধুলাই গড়াইতেছ? ছোট বউ কাঁদিয়া কাটিয়া আছাড়ি পাছাড়ি খাইয়া উত্তর করিল, দিদি আমাকে মারিয়াছে আর আমাকে ভাত রান্না করিতে বলিয়াছে। নাপিত বলল, কি এত বড় কথা? কোথায় বড় বউ? বলিতে বলিতে নাপিত দেখিতে পাইল বড় বউ মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতো বসিয়া আছে। তখন নাপিত খুব রাগিয়া উঠিল, কি এত বড় বুকের পাটা, আমার আদরের বউকে তুমি মারিয়াছ? দেখাই তার মজা। এই বলিয়া নাপিত একটা লাঠি লইয়া বউকে মারিতে ছুটিয়া আসিল। গণক ঠাকুরের উপদেশ মতো বড় বউ তখনই নাপিতের খুর ধার দেওয়ার অনুকরণে বাম হাতের তেলুর উপর ডান হাত ঘষে আর মন্ত্র পড়ে, এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। এই মন্ত্র শুনিয়াই নাপিতের সমস্ত রাগ জল। হায় হায়, নিমাই দত্ত তবে সব বলিয়া গিয়াছে। নাপিত তাড়াতাড়ি যাইয়া বড় বউয়ের মুখ চাপিয়া ধরে, বলিস না, একথা আর কাউকে বলিস না। বড় বউ দেখিল মন্ত্রে কাজ হইতেছে, সে হাতের তেলের উপর আরো জোরে জোরে হাত ঘষে আর মন্ত্র পড়ে, এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। নাপিত ছোট বউকে এক ধমক দিয়া বলে, কি তোকে ভাতরা দিতে বলিয়াছে, তাতে হইয়াছে কি? ও হইল বড় বোন, তোর গুরুজন, ও যখন খুশি কাজ করিবে তুই তার হইয়া কাজ করিবি। নাপিতের ধমক খাইয়া ছোট বউ তাড়াতাড়ি উঠিয়া ভাতরা দিতে গেল। সেই হইতে নাপিত বড় বউয়ের প্রতি বড়ই মনোযোগী। যদিবা নাপিত বড় বউয়ের উপর মনের ভুলে কখনো রাগ করিয়া উঠে, তখনই বড় বউ মন্ত্র পড়ে, এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। এই মন্ত্র পড়ে আর খুর ধার দেওয়ার অনুকরণে এক হাতের তেলের উপর আরেক হাত ঘষে। নাপিতের রাগ অমনি জল হইয়া যায়। আরো মজার মজার গল্প পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।